এই গরমে আমরা সবাই কম বেশি ডাবের পানি খেয়ে থাকি। কিন্তু তোমরা কি জানো এই ডাবের পানি তারপর শ্বাস কীভাবে তৈরি হয়? চলো আজকে আমরা অধ্যায় 11 থেকে নতুন স্পোরোফাইটের গঠন শিখব আর এটাও জানবো যে কিভাবে ডাবের পানি আর শ্বাস তৈরি হলো। আমরা এর আগের ক্লাসে কি পড়েছিলাম, দ্বিনিষেক বলতে কি বুঝো। সেখান থেকে আমরা কি জেনেছি যে একই সময়ে দুটা পুংগ্যামেটের একটা কি করে ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর একটা গৌণকেন্দ্রিকার সাথে বা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তাহলে পুংগ্যামেট যখন ডিম্বাণুর সাথে মিলিত হবে, পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কি করবে, জায়গোট উৎপন্ন করবে, যা কিনা ডিপ্লয়েড। আর আরেকটা পুংগ্যামেট কি করবে, গৌণকেন্দ্রিকা বা গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে শস্যকোষ উৎপন্ন করবে, যা কিনা ট্রিপ্লয়েড। আর আমরা কি জানি, এই যে জায়গোটটা, এই জায়গোটটাই কি নতুন স্পোরোফাইটের গঠন। আচ্ছা, নতুন স্পোরোফাইটটা কি? স্পোরোফাইট হলো যে ডিপ্লয়েড বা বহুকোষী উদ্ভিদ তোমার স্পোর ধারণ করে, সেটাকে কি বলা হয়, স্পোরোফাইট বলা হয়। মানে নতুন যে উদ্ভিদটা সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়, স্পোরোফাইট বলা হয়। তাহলে এই নতুন স্পোরোফাইটের প্রথম কোষটাই কি, এই জাইগোট। আর আমরা আরেকটা কি জানি যে মাইটোসিস প্রক্রিয়ায় কি হয়, যখন ডিপ্লয়েড কোষে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয় তখন একটা থেকে কয়টা উৎপন্ন করবে, দুইটা কোষ উৎপন্ন করবে আর একই রকম থাকবে। তাহলে এই যে জাইগোটটা উৎপন্ন হলো, এই জাইগোটটা কি হয়েছে, অনুপ্রস্থভাবে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজন ঘটে কি করবে, দুইটা কোষ উৎপন্ন করবে। দুটো কোষ উৎপন্ন করলে এর মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে, এখানে দেখো ডিম্বকের এই অংশটাকে আমরা কি জানি, ডিম্বক রন্ধ্র। আর এটা কি ভ্রূণথলির কেন্দ্র এটা। তাহলে ডিম্বক রন্ধ্রের দিকে জাইগোটের যে কোষটা বিভক্ত হওয়ার পরে থাকবে সেটাকে আমরা কি বলবো, ভিত্তিকোষ। আর ভ্রূণথলির কেন্দ্রের দিকে যে কোষটা থাকবে সেটাকে আমরা কি বলবো, এপিক্যাল কোষ। তাহলে জাইগোটটা কি হলো, দুই ভাগে বিভক্ত হলো। একটা ডিম্বক রন্ধ্রের দিকে ভিত্তিকোষ, আর একটা ভ্রূণথলির কেন্দ্রের দিকে কি এপিক্যাল কোষ তৈরি করে। এই ভিত্তিকোষটা কি হবে, কোষ বিভাজিত হওয়ার মাধ্যমে ভ্রূণ ধারক তৈরি করবে। আর এপিক্যাল কোষটা কি করবে, ভ্রূণ উৎপন্ন করবে। আর এখানে কি রয়ে গেছে, শস্যকোষ বা শস্যকলা রয়ে গেছে, যা কিনা পরবর্তীতে এই যে ভ্রূণটা যখন বৃদ্ধি পাবে তখন সেটাকে কি করবে, এই শস্য কোষগুলা কি করবে, ওর পুষ্টি যোগাবে। আর ভ্রূণ আর ভ্রূণধারক কি হবে, পরবর্তীতে ক্রমশ পরিবর্তনের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে বীজপত্র, ভ্রূণমূল, ভ্রূণমুকুল বা কাণ্ড উৎপন্ন করবে। তাহলে ডিম্বক কিসে পরিণত হবে, বীজে পরিণত হবে। ডিম্বকটা কিসে পরিণত হবে, বীজে পরিণত হবে। এখানে দেখো, এখানে যদি আমরা একটা ডাব এঁকে থাকি তাহলে এটা কি ডাবের একদম বাহিরের অংশ, আর তারপর মাঝখানের অংশটুকু, আর এটা কি ডাবের যে অংশটুকু একদম শক্ত থাকে সেই অংশটুকু কি খয়েরি কালার দিয়ে দেখানো হয়েছে। আর এর ভিতরে কি আছে, এর ভিতরে কি থাকে, ডাবের শ্বাস থাকে, তারপরে ডাবের পানি থাকে। আর এছাড়া আমরা কি দেখি, ডাব অনেক সময় নারকেলটা ভাঙার পরে কি দেখা যায়, নারকেল ভাঙার পরে স্পঞ্জের মতো একটা নরম অংশ দেখা যায়, গোলাকার বা ডিম্বাকার টাইপের থাকে। সেটা আসলে কি, সেটা হচ্ছে ভ্রূণ। সেটা কি, সেটা আসলে ভ্রূণ। তাহলে বা বীজপত্র, পরবর্তীতে কি হয়ে যাবে, বীজপত্র তৈরি করবে। তাহলে এই যে ডাবের পানি বা শ্বাসটা কোথা থেকে আসলো, এই যে এখানে যে শস্যকলাটা বা শস্য কোষগুলো রয়ে গেল, যা কিনা কি ট্রিপ্লয়েড। এই নিউক্লিয়াসগুলা কি হয়, নিউক্লিয়াসগুলা বিভাজিত হতে থাকে, বিভাজিত হয়ে কিছু নিউক্লিয়াস মুক্ত অবস্থায় থাকে। নিউক্লিয়াসগুলা অনেক বিভাজিত হতে হতে মুক্ত অবস্থায় থাকে, যা কিনা তরল শস্যকলা হিসেবে কাজ করে, যা কিনা ডাবের পানি, তরল শস্যকলা বা ডাবের পানি এখানে। আর এই নিউক্লিয়াসগুলো আবার কি হয়, তোমার যে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম আছে কোষে, সেই সাইটোপ্লাজমগুলো নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে কি করে, ধীরে ধীরে এই চারপাশে জমা হতে থাকে, জমা হয়ে কি উৎপন্ন করে, শ্বাস উৎপন্ন করে। তাহলে
এই শস্যকলাটা কী করলো, তরল শস্যকলা তৈরি করলো আর শ্বাস তৈরি করলো। মানে ডাবের পানি আর শ্বাস হচ্ছে আসলে কি শস্যকলার থেকে উৎপন্ন হয়েছে। আর ওই যে ব্রণটা যে ছিল বা স্পঞ্জের মতো সাদা অংশটুকু ছিল, সেটা পরবর্তীতে কী করবে, বীজপত্র তৈরি করবে। এবং এখান থেকে যদি তুমি নারকেলটা অনেকদিন রেখে দাও, তারপর কি দেখবা, হচ্ছে এখান থেকে সবুজ রঙের কিছু অংশ বের হয়, যা কিনা ভ্রূণমূল আর হচ্ছে ভ্রূণমুকুল। পরবর্তীতে এই বীজ অঙ্কুরিত হয়ে কি উৎপন্ন করবে, নতুন স্পোরোফাইট বা নতুন গাছ উৎপন্ন করবে। এই হচ্ছে কি নতুন স্পোরোফাইটের গঠন।